বন্ধুরা, আজ একটি আম বাগানের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন। রসুলপুর গ্রামে এক কৃষক ছিল, তার নাম ছিল দুঃখু মিয়া। তার কপালে শুধু দুঃখই থাকতো। হে আল্লাহ, আমি যে এখানে আম গাছ লাগিয়েছি, এখনো ফসল ফলে না। সবার গাছে আম হয়। এই জায়গাটার মধ্যে আমি সব জমি বিক্রি করে আম গাছ লাগিয়েছি, কিন্তু এবারও যদি ফসল না হয় তাহলে কিভাবে আমার সংসার চালাবো কিছুই বুঝতেছি না। তুমি আমার গাছে ফসল ফলিয়ে দাও। এটা বলে সে সেখানে বসে কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ পর সে কান্না করে বাসায় চলে গেল। ওইদিকে আবার তার গিন্নি ছিল। ওগো, তুমি যে বাজার থেকে কিছু নিয়ে আসনি, এখন কি করবে কিছুই তো বুঝতেছি না। এখন কি রান্না করব না? হ্যাঁ গো, আমি তো গাছ লাগিয়েছিলাম, সেখানে আম হয়নি। এখন যদি আম গাছে আম হতো তাহলে তো আমি ওই ফসল বিক্রি করে আমি বাজার কিনে নিয়ে আসতাম। এখন কিভাবে যে কি করি কিছুই বুঝতেছি না। আচ্ছা, ঘরে চলো, দেখি কি করা যায়। পরের দিন সকালে সে তার আম গাছের দিকে যেয়ে দেখে অনেকগুলো আম হয়েছে। সবগুলো গাছে সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করলো। আজ তো দেখা যাচ্ছে গাছে অনেক আম হয়েছে, নিচেও কতগুলো আম পড়ে রয়েছে। কাল আল্লাহর কাছে কান্না করে বলেছিলাম, সেজন্য উপরওয়ালা আমাকে অনেক সহযোগিতা করেছে এবং কি সে নিয়ামত দান করে আমার গাছে ফসল ফলিয়েছে। এখন সেই ফসল বিক্রি করে আমি অনেক টাকা কামাবো এবং কি আমাদের কষ্ট আর করতে হবে না। এটা বলে নিচে কিছু আম পড়েছিল, সে আমগুলো সে বাজারে নিয়ে বিক্রি করতেছে। এই আম কিনবেন, আম দেশি দেশি টাটকা টাটকা আম, ভালো ভালো আম। একবার খাইলে বারবার আসবেন। দেশি দেশি আম কিনবেন, আম। এ ভাইয়া, তোমার আম কত করে? তোমার আমগুলো দেখে তো মনে হচ্ছে অনেক বড় বড় এবং কি খুবই সুস্বাদু হবে। তোমার আমগুলো আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমি তো তোমাদের কাছে বিক্রি করার জন্য আমি বাজারে এনেছি, তা না হলে কি আমি বাজারে আনতাম? কত দিবে বলো? হ্যাঁ, তোমার সবগুলো আম আমি 200 টাকা দিচ্ছি। আমার কাছে আর টাকা নেই। ও আচ্ছা, তোমার কাছে আর টাকা নেই, তাহলে সমস্যা নাই। তুমি আমাকে 200 টাকায় দাও আর তুমি আমগুলো নিয়ে যাও। তখন তাকে 200 টাকা দিয়ে সে আমগুলো নিয়ে চলে গেল। আজ তো আমি প্রথম আম বিক্রি করেছি। এই টাকা দিয়ে গিন্নির জন্য কিছু কিনে নিয়ে যাব এবং কি কিছু বাজার করে নিয়ে যাব। এটা বলে সে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাসায় গিয়ে বলতেছে, গিন্নি গিন্নি, তুমি কোথায়? ঘর থেকে বের হয়ে আসো। তখন গিন্নি এসে বলতেছে, হ্যাঁ গো, কি হয়েছে? এভাবে ডাকতেছো কেন? আর আজকে তোমার হাতে এত বাজার এবং কি আমার জন্য এত জোগাড় কিভাবে আনলে? তুমি কোথা থেকে টাকা পেলে? হ্যাঁ, বলতেছি তোমাকে। তুমি তাহলে শুনো। আজ আমি গিয়েছিলাম, গিয়ে দেখে আমার আম বাগানে অনেকগুলো আম হয়েছে এবং কি কিছু আম নিচে পড়ে রয়েছে। সেই আমগুলো তুলে আমি বাজারে নিয়ে 200 টাকা বিক্রি করেছি। এখন বলো, আমি যদি আম পেড়ে বাজারে নেই তাহলে আমি কত টাকা বিক্রি করতে পারবো? হ্যাঁ গো, তাই নাকি গো? তাহলে তো ভালো, আমরা আম বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো। এখন বাজারগুলো দাও, আমি রান্না করি আর তুমি ফ্রেশ হয়ে আসো। আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। তখন এটা বলে তার কাছ থেকে বাজারগুলো নিয়ে সে ঘরে চলে গেল। এভাবে আম বিক্রি করতে করতে সে অনেক টাকার মালিক হয়ে যায় এবং কি সে তুলে পেলে নতুন একটা বাসা। তখন পাশেই ছিল একটি রুবি লোক। সে বলতেছে,
হাই বুঝলাম না দুঃখী মিয়া এত টাকা কোথা থেকে আনে, ওর আম বাগানেও তো তেমন আম হয় না, কিন্তু সে কোথা থেকে এত আম আনে এবং কি সে আম বিক্রি করে একটা বাসা তৈরি করে ফেলেছে এবং কি সে কিছু টাকাও জমিয়ে ফেলেছে। আর আমি এত কষ্ট করে খাটনি কাটতেছি তবুও আমি টাকা জমাতে পারি না। না, এই বিষয়টা আমার দেখতে হবে। এখন যাই যে দেখি ওর বাগানে কেমন আম হয়েছে। এটা বলে সে বাসা থেকে বের হলো। কিছুক্ষণ পর সে আম বাগানে গিয়ে দেখে, হাই হাই, এতগুলো আম হয়েছে আর আমার বাগানে কোনো আম নেই, এটা কিভাবে সম্ভব? এতদিন তো কোনো আম দেখিনি। না, আজ রাতে এখান থেকে আম পেড়ে নিয়ে যাব, সবগুলো আম নিয়ে বাজারে বিক্রি করে দেব, তারপর দেখবো দুঃখু মিয়া কিভাবে সে তার সংসার চালায়। এটা বলে সেখান থেকে সে চলে গেল। ওইদিকে আবার দুঃখু মিয়ার একটি কন্যা সন্তান হয়েছে। তখন তার মেয়ে বলতেছে, বাবা আমাকে স্কুলে ভর্তি করবে না? আমার সব বান্ধবীরা স্কুলে পড়ে। হ্যাঁ গো, তোমার মেয়েটাকে তো স্কুলে ভর্তি করা উচিত। এখন তো ও বড় হয়েছে, কিছু তো বুঝে। ওকে যদি এখনই স্কুলে না দেই তাহলে তো পরে আর স্কুলে যেতে চাবে না। হ্যাঁ এটা তো ঠিকই বলেছো, ওকে তো ভর্তি করব ভাবতেছি, কিন্তু টাকা লাগবে তো। আমার কাছে তো এই বাড়িটা কিনে তারপর আর কোনো টাকা নেই। এইবার ফসল হয়েছে দেখছি অনেকগুলো আম হয়েছে, ওই আমগুলো বিক্রি করে আমাদের মেয়েকে ভালো একটা স্কুলে ভর্তি করব এবং কি আমাদের সংসারটাও ঠিক মতো চালাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার আম বিক্রি করে আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করো চালু করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার আম বাগানটা দেখে আসি। তখন এটা বলে সে তার আম বাগানে চলে গেল। বাবা, এটা তো আম নয় তো, যেন সোনার খনিজ। কিছুদিন পর পর অনেকগুলো করে আম হয়, ওই আমগুলো বিক্রি করে আমি আমার সংসার চালাই। এবার ভাবতেছি তোমাদেরকে বিক্রি করে আমি এবার আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করব। তোমরা এখনই গাছে থাকো, চালু করে পাকো, তারপর তোমাদেরকে বিক্রি করে আমি আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করব এবং কি এই বছরটাও আরামে কাটাতে পারবো। তাহলে তোমরা থাকো, আমি এখন চলে যাই। এটা বলে সে আম বাগান থেকে চলে গেল। তখন আবার রুবিক কৃষকটা বাসায় বসে ভাবতেছে, ওগো তুমি দেখছি কাল বিকাল থেকে শুধু ভাবতেছো, কিন্তু কি জন্য ভাবতেছো ওইটা তো আমাদেরকে বলোনি। বলো না, তুমি দেখতেছি খুবই চিন্তিত। তুমি আমাকে বলো, সমস্যা নাই, তোমার কি কিছু হয়েছে? না গিন্নি, ভাবতেছি এবার একটা ভালো দান মারবো, কারণ আমাদের পাশের গ্রামে দুঃখু মিয়া আছে না। হ্যাঁ, দুঃখু মিয়াকে তো চিনি, অনেক ভালো একটা লোক। ও অনেক গরিব ছিল, কিন্তু হঠাৎ করে ধনী হয়ে গেল কিভাবে এটাও জানি না। কিন্তু ভালো মানুষ যে চালু করে ধনী হয়ে যায় এটার প্রমাণ দুঃখু মিয়া। হ্যাঁ তুমি ঠিক বলেছো, দুঃখু মিয়া কিভাবে ধনী হয়েছে এটা তো তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু আজ হঠাৎ করে জানতে পারলাম। হ্যাঁ গো, কি জানতে পেরেছো তুমি? তুমি আমাকে একটু বলো না শুনি। হ্যাঁ বলতেছি, তাহলে শুনো, তুমি আবার কাউকে বলবে না কিন্তু। কি বলো স্বামী, তোমার কথা আমি কাকে গিয়ে বলবো? তুমি ছাড়া আমার কে আছে? আমি কাউকে বলবো না, তুমি আমাকে বলতে পারো। তাহলে শুনো, দুঃখু মিয়ার একটা আম বাগান করেছিল না, ওই বাগানে অনেক ফল হয় এবং কি সেই ফল বেশি দিন লাগে না, পেকে যায়, তারপর সে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে এবং কি সেই টাকা দিয়ে সে বাড়ি কিনেছে। কাল তার বাগানে গিয়ে দেখে এসেছি অনেকগুলো আম পেকে রয়েছে, এগুলো যদি আমি বিক্রি করি তাহলে আমিও অনেক টাকা কামাতে পারবো এবং কি আমরাও নতুন একটা বাসা তৈরি করতে পারবো। তাই নাকি গো? তাহলে সেই আমগুলো তুমি পেড়ে নিয়ে আসো। হ্যাঁ এটাও তো ভাবতেছি, কিন্তু কিভাবে যে পারবো, অনেকগুলো আম একা তো নিয়ে আসতে পারবো না। দেখি আমার সাথে কেউ যায় নাকি, সেটার জন্যই ভাবতেছি। হ্যাঁ গো, পাশের গ্রামের রফিক চাচা আছে না, ওকে যে বলো ও আমাদের সাথে আম পারবে কিনা। কিন্তু ও যদি বলে যায় না। বলবে না, ওকে গিয়ে বলো ও একবার চুরি করেছিল, তারপর ধরা খেয়ে আর চুরি করেনি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতেই যাব। তখন এটা বলে সে ওই রফিক মিয়ার বাসার দিকে রওনা দিল। ওইদিকে আবার রফিক মিয়া বলতেছে, গিন্নি এখন তো আমি বৃদ্ধ হয়েছি, আগের মতো চুরিও করতে পারি না। একবার চুরি করে ধরা খেয়ে এরপরে আর কখনো চুরি করিনি। এখন কিভাবে যে আমাদের সংসার চালাবো কিছু বুঝতে পারতেছি না। এখন কি করব গিন্নি, তুমি একটা কিছু বলো। কথা তো ঠিকই বলেছো, আমাদের সংসার কিভাবে যে চলবে এটাও জানি না, কিন্তু একটা কথা জানো, আগের মতন আবার চুরি করতে পারবে না, তাহলে তো আমাদের সংসারটা তেমন ভাবে না চললেও কিছুটা তো চলবে। হ্যাঁ এটাও তো কথা, কিন্তু একা বৃদ্ধ মানুষ, আমি যেখানে চুরি করতে যাবো সেখানেই তো ধরা পড়ে যাব। আমার সাথে যদি একজন থাকতো তাহলে না ভেবে দেখতাম কি যে করি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমাদের একটা কিছুর ব্যবস্থা হবে। তুমি চিন্তা করে আবার অসুস্থ হয়ে পড়ো না, তারপর আবার আমাদের কাছে কিন্তু টাকা নেই, চিকিৎসাও করাতে পারবো না, তখন কি হবে একবার ভেবে দেখেছো? এসে ভালো ভাবতে থাকো কি করা যায়। তখন তারা ভাবতে শুরু করলো। ওইদিকে আবার ওই রবি কৃষকটা আসলো, এসে ডাকতেছে, রফিক চাচা বাসায় আছেন? বাসায় থাকলে একটু বের হন, আপনার সাথে কিছু কথা আছে। তখন সে ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, কিও তুমি আমাকে ডাকতেছো কেন এভাবে? এত রাতে মানুষকে এভাবে ডাকতে নি জানো না? হ্যাঁ আমি জানি, কিন্তু একটা সুখবর নিয়ে এসেছি। হ্যাঁ তুমি কি এমন খুশির সংবাদ নিয়ে এসেছো যেটা বলার জন্য এত রাতে ডাকতেছো? এখন চালু বলো, তারপর আমি যে ঘুমাবো। হ্যাঁ ঘুমাতে হবে না, আমার সাথে চলো, এক জায়গায় আম বাগান আছে, ওইখানে অনেকগুলো আম আছে, ওইখান থেকে চলো আমরা দুজন মিলে চুরি করে আনি। কিন্তু কোথায় এটা তো বলবে, যদি এলাকাত হয় একবার ধরা পড়েছিলাম তারপর চুরি ছেড়ে দিয়েছি, এখন ধরা পড়লে তো আমাকে মেরে ফেলবে। আমাদের এলাকায় দুকুমিয়া আছে না, ও তো ধনী হয়েছে কিভাবে সেটা তো জানো না। ও ওইখান থেকে আম বিক্রি করে তারপর টাকা দিয়ে সে বাড়ি কিনেছে এবং কি তার সংসার সুখে চালাচ্ছে, আর আমরা এত পরিশ্রম করে আমাদের সংসার চালাতে পারি না। চলো আমরা চুরি করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এখন তো রাত হয়ে গেছে, কাল আমরা যাব কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সন্ধ্যায় তোমার বাসায় আসবো, তারপর তোমাকে নিয়ে আমি যাব। এটা বলে সেও ঘরে চলে গেল এবং কি রবি কৃষকটাও সে বাসার দিকে রওনা দিল। ওইদিকে আবার দুকুমিয়া সে বাসায় গিয়ে তার গিন্নিকে বলতেছে, গিন্নি আজ জানো আমার বাগানে গিয়েছিলাম, দেখেছি ওই দিন যে আম বিক্রি করেছিলাম এর থেকেও বেশি ফল হয়েছে। এবার যদি বিক্রি করতে পারি তাহলে তো আমাদের সংসার ঘুরে যাবে এবং কি আমাদের সংসারে কোনো অভাব থাকবে না, এবং কি আমাদের 2 বছর যদি ফল নাও হয় তবুও কিছু হবে না, অনেক ফল হয়েছে। তাই নাকি গো? তাহলে এবার যদি তুমি ফলগুলো বিক্রি করতে পারো তাহলে আমার মেয়েটা তো স্কুলে পড়বে, তার জন্য একটা গাভী কিনে নিয়ে আসো। মেয়েটা আজ বলেছিল দুধ খাবে, সেজন্য ওর জন্য একটা গাভী কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এটা বলে তারা আবার ঘুমিয়ে গেল। ওইদিকে আবার তারা পরের দিন সন্ধ্যায় সেখান থেকে সবগুলো আম পাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর সব আম পেড়ে একটি বস্তায় বলল, হা 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 হা, আম পাড়া তো শেষ, চলো এগুলো বাজারে নিয়ে বিক্রি করে দেই, তারপর আমরা আমরার মতন চলে যাব, কেউ জানতে পারবে না যে এখান থেকে আমরা আম চুরি করেছি। হ্যাঁ চলো তাহলে এখান থেকে এখনই বের হতে হবে। তখন তারা আম নিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে দুকুমিয়া আবার তার আম বাগানে এসে দেখে সেখানে একটাও আম নেই। হায়, আমার আমগুলো কোথায় গিয়েছে? এবার আম বিক্রি করে ভাবছি মেয়েটাকে স্কুলে ভর্তি করবো এবং কি মেয়েটার জন্য একটি গরু কিনবো। সে বলেছিল আমার গিন্নির কাছে দুধ খাবে, এখন কি যে করব কিছুই বুঝতে পারতেছি না, আমি তো শেষ হয়ে যাচ্ছি। এটা বলে সেখানে সে আম গাছের নিচে কান্না করতে শুরু করলো।
ওইদিকে গিন্নি তার মেয়েকে বলতেছে, বাবু শুনো, তোমার বাবা বলেছে, তুমি কাল দুধের কথা বলেছিলে না, তোমার বাবা বলেছে আজ আম বিক্রি করে তোমার জন্য একটা গাভী কিনে নিয়ে আসবে এবং কি তোমাকে কাল স্কুলে ভর্তি করবে। তাই নাকি মা? তাহলে তো ভালো, সবাই গরুর দুধ খায় কিন্তু আমি খেতে পারি না। এবার যদি একটা গাভী কিনে নিয়ে আসে তাহলে আমিও খেতে পারবো। তখন এটা বলে তারা দুজন সেখানে তার বাবার আসার জন্য অপেক্ষা করতেছে।